আমি এখন মাননীয় সদস্য জনাব আমির হোসেন আমু ঝালকাঠি 2 কে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। আপনার সময় 20 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। আজকে আমরা বাজেট অধিবেশনে ভাষণ দেওয়ার সুযোগ পেয়েছি স্বাধীন বাংলার মাটিতে। যে নেতার নেতৃত্বের কারণে আমরা এই সুযোগ লাভ করেছি, আমি তার বিধি আত্মার প্রতি, জাতির জনকের বিধি আত্মার প্রতি শ্রদ্ধা জানাই। জাতির জনক তার জীবনে, রাজনৈতিক জীবনে যেই সংগঠনকে নিয়ে এই দেশের মানুষকে তার আন্দোলনে সম্পৃক্ত করেছিলেন, এই জাতিকে পথ দেখিয়েছিলেন, সেই আওয়ামী লীগের আজকে প্রতিষ্ঠাবার্ষিকী, ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। এই আওয়ামী লীগ গঠিত হওয়ার পিছনে একটি ঘটনা, ১৯৪৬ নির্বাচনে তৎকালীন অবিভক্ত বাংলায় প্রধানমন্ত্রী হয়েছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী। তিনি অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী, একাধারে অন্যদিকে মুসলিম লীগেরও সভাপতি ছিলেন। ৪৬ মোহাম্মদ আলী জিন্নার ডাইরেক্ট অ্যাকশন ডে অনুযায়ী যখন সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি হলো, তখন হোসেন শহীদ সোহরাওয়ার্দী যখন মহাত্মা গান্ধীর সাথে এই দাঙ্গাপ্রীত অঞ্চলে দাঙ্গা ঠেকাবার জন্য ব্যস্ত, সেই মুহূর্তে খাজা নাজিমউদ্দিন তড়িঘড়ি করে ১৯৪৬ শেষের দিকে ঢাকায় আসে এবং কতিপয় সংসদ সদস্যকে নিয়ে ষড়যন্ত্র করে তাকে বাদ দিয়ে তিনি পূর্ব বাংলার মুখ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণ। সেই দায়িত্বকে কুক্ষিগত করার ষড়যন্ত্র হিসাবে তিনি মুসলিম লীগ থেকেও সোহরাওয়ার্দী সাহেবকে সরিয়ে মৌলানা আকরাম খানের নাম ঘোষণা করেন কনভেনার হিসাবে। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে তৎকালীন যখন বঙ্গবন্ধু সহ পশ্চিম বাংলা থেকে যখন লোকেরা, আমাদের নেতা কর্মীরা আসতে শুরু করলো, তখন ঢাকায় ৫০ নম্বর মোগলটুলি একটি শাখা অফিস ছিল মুসলিম লীগের। সেই শাখা অফিসকে তখন ওয়ার্কার্স ক্যাম্প হিসাবে ঘোষণা করে তখন সেখানে তারা সংঘবদ্ধ হলো। এই সংঘবদ্ধ হওয়ার মধ্য দিয়ে তারা সিদ্ধান্ত নিল, প্রথমে তারা সদস্য সংগ্রহ বই দাবি করে মৌলানা আকরাম খাঁর কাছে গেল, তিনি অস্বীকার করলেন। এই নিয়ে নারায়ণগঞ্জে প্রথম খান সাহেব ওসমান আলীর এলাকায় মিটিং হলো, ওনাকে লাঠিচার্জ করা হলো, আহত করা হলো। পরে পাইকপাড়া মিটিং হলো, সেখানে লাঠিচার্জ করা হলো। পরবর্তীকালে ওই মুহূর্তে হোসেন শহীদ সোহরাওয়ার্দী সাহেব দিনাজপুরের দবিল ইসলাম সাহেবের একটি হবিয়াস কর্পাস রিট মামলা করার জন্য ঢাকা আসেন। তার সাথে যোগাযোগ করা হলে উনি বললেন, মুসলিম লীগের সাথে সম্পর্ক রেখে কোনো কাজ হবে না, আলাদা দল করতে হবে, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। আমি পশ্চিম পাকিস্তানের কাজ শুরু করেছি, আওয়ামী মুসলিম লীগ তোমরা এটা নিতে পারো। তখন এদের ভিতরে আবার আলোচনা হলো এবং তখন আলোচনা করে সিদ্ধান্ত হলো একটি কনফারেন্স করবার। এর আগে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিব ভাষা আন্দোলন করতে গিয়ে রাজপথে আন্দোলনকে যখন নিয়ে এসেছিলেন, 11ই মার্চ লাঠিচার্জ হলো, 69 জন গ্রেপ্তার হলো, আহত হলো, বঙ্গবন্ধু গ্রেপ্তার হয়েছিলেন। বঙ্গবন্ধু কারাগারে থাকা অবস্থায় 1949-এর 23শে জুন কেম দাস লেনের 10 নম্বর বসিরউদ্দিন সাহেবের বাড়িতে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সেই সম্মেলনে মৌলানা ভাসানীকে সভাপতি, শামসুল হককে সাধারণ সম্পাদক এবং বঙ্গবন্ধু একমাত্র যুগ্ম সাধারণ সম্পাদক হিসাবে কমিটি ঘোষণা করা হয় এবং 24শে জুন আরমানিটোলা ময়দানে প্রথম আওয়ামী লীগ পাবলিকলি আত্মপ্রকাশ করে এবং সেখানে মুসলিম লীগের অনাচার, অবিচার এবং দুর্বিষহ জীবনের কথা মানুষের তুলে ধরা হয় এবং আন্দোলনের ডাক দেওয়া হয়। সেই থেকে আন্দোলনের পথ ধরে বঙ্গবন্ধুর নেতৃত্বে হাঁটি হাঁটি পা পা করে এই নেতৃত্বে সারা দেশে সেদিন বঙ্গবন্ধু গ্রেপ্তার থাকাকালীন অবস্থা, যদিও তিনি সেই দিন যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছিলেন, পরবর্তীকালে তিনি কারাগার থেকে বেরিয়ে আসেন। তখন শামসুল হক সাহেব অসুস্থ থাকার কারণে তাকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়। তিনি তখন সারা দেশে এই কমিটি করা শুরু করেন। সেই কমিটিগুলি পরবর্তীকালে আওয়ামী লীগের ভিত হিসাবে রচনা হয়েছিল। মাননীয় স্পিকার, সেই কমিটিগুলির মাধ্যমে বঙ্গবন্ধু এই দেশে মানুষের উপরে পাকিস্তানিদের শাসন শোষণ বারবার তুলে ধরেছেন, বারবার পাকিস্তানিদের অত্যাচারের বিরুদ্ধে কথা বলেছেন। অন্যান্য রাজনৈতিক নেতার সাথে তার পার্থক্য ছিল এইখানে, অন্যান্য নেতারা পাকিস্তানের সাথে একটি সমঝোতামূলক আচরণবিধি মেনে কথাবার্তা বলতেন, আন্দোলনের কথা বলতেন খুব কম, কিন্তু বঙ্গবন্ধু
সব সময় পাকিস্তানিদের অনাচারের বিরুদ্ধে কথা বলতেন। তার কারণ পাকিস্তান সৃষ্টি লগ্ন থেকে তিনি বুঝতে পেরেছিলেন এই পাকিস্তান বাঙালিদের জন্য হয়নি। আমি প্রফেসর মুজাফফর সাহেবকে কোট করতে চাই। 1948 সালে প্রথম গণতান্ত্রিক গঠন করা হয়, তখন সেই বৈঠকে নাকি বঙ্গবন্ধু মুজাফফর সাহেব সহ আরো দুই একজনের সাথে আলাপ করেছিলেন এই কমিটি এমন ভাবে গঠন করতে হবে যারা ভবিষ্যতে স্বাধীন বাংলার আন্দোলন করবে। শুধু এইখানে শেষ নয়, মাননীয় স্পিকার, আমরা যখন বঙ্গবন্ধু হত্যার পর কারাগারে কমরেড মনি সিং, কমরেড ফরহাদ কিছুদিন কারাগারে ছিলেন, তখন আলোচনা সভায় কমরেড মনি সিং বলেছিলেন বঙ্গবন্ধু সবসময় কোনো সময় পাকিস্তানে বিশ্বাস করতো না। তিনি আমাদেরকে বলতেন, দাদা আপনারা কোনোদিন সমাজতন্ত্র করতে পারবেন না, আপনারা আমাকে সাহায্য করেন, আমি বাংলাদেশ স্বাধীন করে আপনাদের সমাজতন্ত্র দেব। বঙ্গবন্ধুর এই কথা যে নিছক ছিল না, তার প্রমাণ স্বাধীনতার পরে তিনি যে জাতীয় সংবিধান রচনা করেছেন তার অন্যতম মূল মন্ত্র ছিল সমাজতন্ত্র। মাননীয় স্পিকার, শুধু মৌলানা ভাসানী একদিকে যখন এই ধরনের আন্দোলন চলছে, বারবার কিন্তু পাকিস্তানি ষড়যন্ত্রের শিকার হয়েছে বাংলাদেশের রাজনীতি। ঠিক এমনি একটি পর্যায়ে যখন প্রথম দানাবাঁধা ওঠে মুসলিম লীগের বিরুদ্ধে আন্দোলন, তখন ভাষার বিরুদ্ধে ষড়যন্ত্র করে 50-এর দাঙ্গা স্থাপন করা হয়েছিল। আবার বঙ্গবন্ধুর নেতৃত্বে এমনিভাবে একটি আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে 1956 সনের 5ই সেপ্টেম্বর, যখন আওয়ামী লীগ এই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করা শুরু করে, তখন আবার তারা মৌলানা ভাসানীকে দিয়ে আওয়ামী লীগকে ভাঙার চেষ্টা করে এবং আওয়ামী লীগকে ভেঙে দেয়। মাননীয় স্পিকার, আমি বারবার বলেছি এই দেশে যা কিছু অর্জন, যা কিছু প্রাপ্তি দেশের মানুষের, আওয়ামী লীগ শেখ মুজিব, আওয়ামী লীগ শেখ হাসিনা, এর বাইরে এই দেশে মানুষ কিছু পায় নাই। আমি ছোট্ট দিয়ে একটি প্রমাণ আপনাদের দিতে চাই। মাননীয় স্পিকার, 1956 সনে 5ই সেপ্টেম্বর আওয়ামী লীগ ক্ষমতা এসেছিল। 1958 সনের 7ই অক্টোবর সামরিক শাসন জারি হয়। এই সময়টুকুর মধ্যে বাংলাদেশে কোনো 21শে ফেব্রুয়ারি সরকারি ছুটি সেদিন আওয়ামী লীগ ঘোষণা করে, উন্নয়নের জন্য প্ল্যানিং বোর্ড আওয়ামী লীগ ঘোষণা করে, ঢাকা ডেভেলপমেন্টের জন্য ডিআইটি বোর্ড, ডিআইটি আজকে যেটা রাজুক সেটা আওয়ামী লীগ স্থাপন করে। এই দেশে ঢাকার ইচ্ছা রাস্তা সেদিন আওয়ামী লীগ স্থাপন করে। এই দেশে কোনো এক্সপোর্ট ইম্পোর্ট অফিস ছিল না, বঙ্গবন্ধু কমার্স মিনিস্টার হিসাবে এক্সপোর্ট ইম্পোর্ট অফিস সেদিন চট্টগ্রামে স্থাপন করে। আজকে যে কক্সবাজার পর্যটন কেন্দ্র, বঙ্গবন্ধু কমার্স মিনিস্টার হিসাবে এই পর্যটন কেন্দ্র সেদিন ভিত্তিপ্রস্তর স্থাপন করে শুরু করেছিলেন। আজকে যে হযরত শাহজালাল সার কারখানা, এই শাহজালাল সার কারখানা ফেঞ্চুগঞ্জ সার কারখানা হিসাবে সেই দিন বঙ্গবন্ধু এই ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন সর্বপ্রথম সারখানা হিসাবে। আজকে ঢাকার ডায়েরি ফার্ম, আজকে রমনা বোটানিক্যাল গার্ডেন সহ এই দেশে উন্নয়নের যে কয়টা চিত্র, আজকে জুট মার্কেটিং কর্পোরেশন, বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসি, সবকিছু সেই দিন সে আওয়ামী লীগ সরকার স্থাপন করেছিল। এবং লেবার ইউনিয়ন, কৃষি উন্নয়ন, চলচ্চিত্র উন্নয়ন সব বঙ্গবন্ধু স্থাপন করেছিলেন শিল্পমন্ত্রী হিসাবে। এই দেশে বিসিক সেদিন বঙ্গবন্ধু স্থাপন করেছিলেন। ইরিধানের চাষ সেদিন আওয়ামী লীগ সরকার স্থাপন করেছিল। পাওয়ার পাম্পের মাধ্যমে সেচ ব্যবস্থা সেদিন আওয়ামী লীগ সরকার করেছিল। এই সব কিছু অল্প সময়ের ভিতরে সেদিন আওয়ামী লীগ সরকার করেছিল। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, তা আমি বলতে চাই, এরপরে মার্শাল্লাহ আসে। মার্শাল্লাহ আসার পর বঙ্গবন্ধু যেই দিন 52 এর আগে যখন 54 সনের যুক্তফ্রন্ট নির্বাচনের পরে শেরে বাংলার নেতৃত্বে সরকার হলো, শেরে বাংলা মাত্র 3 জন নিয়ে প্রথম সরকার গঠন করলেন। আবু হোসেন সরকার, সৈয়দ আজিজুল হক নান্না মিয়া, আশরাফুদ্দিন সাহেব। 15 দিন পরে 13ই মে তিনি আরো 9 জনকে নিলেন। বঙ্গবন্ধু আতর রহমান খান সহ আরো 9 জনকে নিলেন। যেদিন শপথ অনুষ্ঠান হয় সেই দিন ঢাকা আদমদীতে বিহারি বাংলায় দাঙ্গা হয় এবং 30 মে 92 ক ধারা জারি করে এই মন্ত্রিসভা দেওয়া হয়। বঙ্গবন্ধু সেটা বলেছিলেন, ক্যাবিনেট মিটিং ডেকে এই 92 ক ধারা প্রত্যাখ্যান করেন, বাঙালিরা আমরা আপনার সাথে আছি। কিন্তু শেরে বাংলা সেই দিন কোনো কথা না বলে উঠে গিয়েছিল। মাননীয় স্পিকার, তারপরে আসে 1956, আমি যেটা বলতেছিলাম, 1958-তে 23 মে
সংসদ অধিবেশনে শাহেদ আলীর ডিপ্টি স্পিকারের উপরে আঘাত হয়। তিনি হসপিটালে ভর্তি অবস্থায় 3 দিনের মাথায় 26 মে তিনি মৃত্যুবরণ করেন এবং তারপরে 7ই অক্টোবর সামরিক শাসন জারি হয়। 27 অক্টোবর ইস্কন্দার মির্জাকে তাড়িয়ে দিয়ে আইয়ুব খান সর্বময় ক্ষমতার অধিকারী হন। মাননীয় স্পিকার, তারপরে নেমে আসে একমাত্র বঙ্গবন্ধু মন্ত্রী আর 50 জন এমপি শুধু গ্রেপ্তার হয়েছিলেন, আর কোন মন্ত্রী সেদিন গ্রেপ্তার হন নাই। তার আগে মাননীয় স্পিকার, যখন কথা উঠেছিল যে আওয়ামী লীগের যে গঠনতান্ত্রিক বিধান, সেটা হচ্ছে একসাথে কেউ মন্ত্রী বা দলীয় নেতা থাকতে পারবেন না, সেই বিধান অনুযায়ী যারা মন্ত্রী ছিলেন সবাই মন্ত্রিত্ব রেখে দিলেন। একমাত্র বঙ্গবন্ধু ব্যতিক্রম, তিনি মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে সাধারণ সম্পাদকের দায়িত্ব গ্রহণ করলেন এবং সেটা নিয়ে তিনি দলকে আবার পুনর্গঠিত করলেন মৌলানা ভাসানী চলে যাওয়ার পর এবং দলকে সংঘবদ্ধ করলেন। তারপরে আসলো মার্শাল ল। মার্শাল সামরিক আইনে সমস্ত দল ব্যান্ড হলো। এখানে তখন 9 নেতার বিবৃতি হলো। তারপরে সরোয়ার্দী সাহেব 30 তারিখে গ্রেপ্তার হয়েছিলেন। সরোয়ার্দী সাহেব মুক্তি পাওয়ার পর তার নেতৃত্বে পাকিস্তান ভিত্তিক ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট গঠন করা হয়, এনডিএফ। সেই এনডিএফ এর মাধ্যমে যখন আন্দোলন পরিচালনা হচ্ছে, সরোয়ার্দী সাহেব অসুস্থ হয়ে জুরিকে গিয়ে মৃত্যুবরণ করেন। তখন সমস্ত দল রিভাইভ করা হয়। বঙ্গবন্ধু বললেন আওয়ামী লীগও রিভাইভ করা হবে। কতিপয় নেতা আপত্তি জানানো সত্ত্বেও বঙ্গবন্ধু 5 তারিখে 25 ফেব্রুয়ারি তিনি মিটিং ডেকেছিলেন, সমস্ত দেশের একটি বর্ধিত সভা ডেকেছিলেন, সব সভাপতি সাধারণ সম্পাদক সহ 32 নম্বরে। সেখানে সিদ্ধান্ত হওয়ার পরিপ্রেক্ষিতে পরবর্তীকালে ঢাকা ইডেন হোটেলে কনফারেন্সের মাধ্যমে পার্টি রিভাইভ করা হয়। মৌলানা অতর্কবাগী প্রেসিডেন্ট এবং বঙ্গবন্ধুর সাধারণ সম্পাদক নবজাদা রসুল্লাহ খান অল পাকিস্তান আওয়ামী লীগের প্রেসিডেন্ট সেই সম্মেলন উদ্বোধন করেছিলেন। মাননীয় স্পিকার, 5 তারিখে 5ই ডিসেম্বর তিনি আবার একটি মিটিং করে 11 দফা কর্মসূচি দেন। সেই 11 দফার 6 দফার কয়েকটি দফা ছিল, যেমন 2 ইকোনমি 2 সেপারেট কারেন্সি এই কথা ছিল, এবং খাজনা ট্যাক্সের দায়িত্ব থাকবে ফেডারেল গভর্নমেন্ট, এবং 1 ম্যান 1 ভোট, পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট ইত্যাদি কথাগুলি ওই 11 দফার ভিতরে ছিল। যার জন্য আওয়ামী লীগ নেতারা 2 দিন পর্যন্ত এটা নিয়ে ঝগড়া করেছিল, যেটা নিয়ে করতে গেলে আমাদের উপরে আঘাত আসবে। তারপর এটা পাশ হওয়ার পরেও কতিপয় নেতা ছাড়া এটা নিয়ে কেউ কথা বলতে সাহস পায়নি। পরবর্তীকালে আপনারা জানেন মাননীয় স্পিকার, দলকে সুসংহত করার মধ্যে দিয়ে 1965 সনে ভারত পাকিস্তান যুদ্ধ অনুষ্ঠিত হয়। সেই যুদ্ধকে সামনে রেখে বঙ্গবন্ধু এই গভর্নর হাউসে মোনায়েম খান যখন মিটিং থেকে রেজলিউশন বুক করার কথা বললেন, বঙ্গবন্ধু বললেন প্রথম রেজলিউশন হতে হবে পাকিস্তান আমাদের যে নিরস্ত্রভাবে রেখেছে পুরো বাংলার মানুষকে, আমরা আক্রান্ত হলে আজকে আমরা দাসত্বে পরিণত হতাম, পাকিস্তানের বিরুদ্ধে আগে রেজলিউশন করা হোক, এছাড়া আমি কোন রেজলিউশন মানতে পারি না, এই কথা বলে উনি বেরিয়ে এসেছিলেন। মাননীয় স্পিকার, পরবর্তীকালে উনি 6 দফা দেওয়ার আগে আমরা একটু ইঙ্গিত পেয়েছিলাম অন্যভাবে। আমাদের ছাত্রলীগের কনফারেন্স ছিল 65 সনে, ওই যুদ্ধের ভিতরে ব্ল্যাক আউটের ভিতরে আমরা সম্মেলন শেষ করলাম। মজাউল হক বাকি, আব্দুর রাজ্জাক সভাপতি সাধারণ সম্পাদক নির্বাচিত হলো। অন্য সহ আমরা কয়েকজন পরের দিন বঙ্গবন্ধুর সাথে দেখা করতে গেলাম। দেখা করতে যাওয়ার আগে বিশ্ববিদ্যালয় আমাদের উপরে হামলা হলো। এনএসএফ এবং ছাত্রলীগের একটি গ্রুপ, তারা বলল তোমরা ভারতের দালাল, তোমরা পাকিস্তানের বিরুদ্ধে, পাকিস্তানের উপরে যে আক্রমণ, ভারতের বিরুদ্ধে আওয়ামী লীগের কোনো বক্তব্য নাই, ইত্তেফাকের কোনো ভূমিকা নাই। আমরা বঙ্গবন্ধুকে ইয়ে বললাম, উনি একটু অট্টহাসি দিয়ে বলল এই যুদ্ধের পরে তোমরা ওদেরকে খুঁজে পাবে না, ওরা ইতিহাসে রাস্তা করে যাবে, তোমরা ফুলের মালা পাবে। আমরা বললাম ওই কয়দিন কিছু বলতে হবে, তাই আপনি কিছু বলেন। উনি কিছুতে রাজি হলেন না। উনি হঠাৎ করে বললেন আমার একজন পাকিস্তানি আওয়ামী লীগের আছে, তাকে আমি বলি। উনি শাহ আজিজকে ফোন করলেন, ফোন করে বললেন তুমি একটা বিবৃতি দাও। শাহ আজিজ তখন নিখিল পাকিস্তান আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট এবং সেন্ট্রালের আওয়ামী লীগের ডিপ্টি লিডার। শাহ আজিজ দিয়ে উনি বিবৃতি দেওয়ালেন। মানিক ভাইয়ের কাছে গেলাম, উনি বললেন পত্রিকা চালায় মঞ্জুর করবে, আমি কিচ্ছু জানি না, তার কাছে যান।
আমরা বললাম ওনার কাছ থেকে আমরা এসেছি। উনি বললেন উনি না বলা পর্যন্ত আমি কিছু করতে পারবো না। তখন অনেক কথা বলার পর উনি বঙ্গবন্ধুকে ফোন করলেন। বঙ্গবন্ধু কি বললেন জানি না, উনি বললেন ঠিক আছে আপনারা যান। পরদিন ছোট্ট করে একটা নিউজ ইত্তেফাকের প্রথম পৃষ্ঠা বা দিকে ছিল, মাননীয় স্পিকার এই ছিল বঙ্গবন্ধুর রাজনীতি। এবং যুদ্ধের পর উনি যখন এই যুদ্ধের আলোকে 6 দফা দিলেন, তখন আমরা বুঝতে পেরেছিলাম উনি আমাদের কিসের ইঙ্গিত দিয়েছিলেন যে যুদ্ধের পর তোমরা এই ফুলের মালা পাবে, ওরা ইতিহাসে রাস্তা করে যাবে। মাননীয় স্পিকার, যখন তাশকন্দ চক্রের বিরুদ্ধে পাকিস্তানের সমস্ত দল নিয়ে আইয়ুব খানের বিরুদ্ধে আন্দোলন, সেই আন্দোলনে ডাক দিয়েছিল বাংলাদেশের 9 নেতাকে, যারা প্রথম আওয়ামী লীগের বিরুদ্ধে আইয়ুব খানের বিরুদ্ধে বিবৃতি দিয়েছিল। এই 9 নেতার কেউ সেই দিন 6 দফা তো সমর্থন করে নাই, পাকিস্তানের কোন নেতা সেই দিন সমর্থন করে নাই। বঙ্গবন্ধু বলেছিলেন আমি জানি সিন্ধ স্বায়ত্তশাসন চায়, তারা সালাম আলাইকুম দেয় না, তারা জিও সিন্ধ বলে। আপনারা সবাই জানেন খান আব্দুল গফফর খান পাকিস্তান চায়, স্বায়ত্তশাসন চায়, ইচ্ছে করলে তারা আমার এই 6 দফা গ্রহণ করতে পারে। কিন্তু কেউ সেই দিন 6 দফাকে সমর্থন করে নাই। উল্টা আইয়ুব খান যখন অস্ত্রের ভাষা আরম্ভ করলো, আইয়ুব খান যখন বিস্তৃতবাদীর দাবি কথা বলল, তখন বঙ্গবন্ধু লাহোরে প্রেস কনফারেন্স করে বলল আমি পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ নেতা, আমি কেন বিচ্ছিন্নতাবাদী হতে যাব? আমি জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য, জনগণকে শাসন এবং শোষণ মুক্তির জন্য এই 6 দফা দাবি পেশ করেছি। উনি আসার পথে লাহোরে ওনাকে লক্ষ্য করে গুলি করা হয়েছিল। মাননীয় স্পিকার, উনি ঢাকা বিমানবন্দরে এসে 6 দফা ব্যাখ্যা দিলেন এবং পরিষ্কারভাবে সবকিছু মানুষকে বুঝিয়ে দিলেন। 25শে ফেব্রুয়ারি উনি চট্টগ্রামে জনসভায় গেলেন। সেই জনসভায় বললেন একদিনে চট্টগ্রাম পাহাড়ে যেমনি ভাবে বাংলা স্বাধীনতার পতাকা উড্ডীন হয়েছিল, আমি চাই এই চট্টগ্রামে আবার এই 6 দফার পতাকা উড্ডীনের মাধ্যমে বাংলার মানুষের দাবি প্রতিষ্ঠা হবে। মাননীয় স্পিকার, তারপরে আওয়ামী লীগের সম্মেলনে 6 দফা গ্রহণ হওয়ার পর 32 দিন মাত্র সময় পেয়েছিলেন। এই 32 দিনের মনে উল্কার মতো তিনি ছুটি বেরিয়ে বাংলার ঘরে ঘরে 6 দফা দাবি প্রবেশ করাতে সক্ষম হয়েছিলেন এবং মানুষ 6 দফাকে সেই দিন ম্যাগনা কার্টা হিসাবে, বাংলার মুক্তি সনদ হিসাবে গ্রহণ করেছিল। মাননীয় স্পিকার, আজকে সেই 6 দফা সেই দিন মানুষ গ্রহণ করেছে। বঙ্গবন্ধু এই সফরের সময় 8 বার তাকে গ্রেপ্তার করা হয়। উচ্চ আদালত থেকে জামিন নিয়ে পরবর্তী জনসভায় তিনি যেতেন, যেখানে মিটিং করেছেন সেখানে তার বিরুদ্ধে মামলা দিয়ে তাকে গ্রেপ্তার করা হতো। সর্বশেষ 8ই মে নারায়ণগঞ্জে জনসভা করে আসার পর তাকে গ্রেপ্তার করা হয়। 2 বছর কারাগারে বন্দী থাকা অবস্থায় 2 বছর পর 17 তারিখে তাকে বলা হয়েছিল জানুয়ারি যে আপনি মুক্ত। জেল গেটে নিয়ে তাকে চোখ বেঁধে নিয়ে যাওয়া হয় এবং আমরা জানতাম না, পরিবার জানতো না, বাংলার মানুষ জানতো না বঙ্গবন্ধু কোথায় আছে, কেমন আছে, কিভাবে আছে। অনেক দিন 2 মাস পর্যন্ত কোনো খবর নাই। পরবর্তীকালে জানা গেল তার বিরুদ্ধে আগরতলা ষড়যন্ত্র মামলা দেয়া হচ্ছে। এই মামলা দেওয়ার পর জনগণের ভিতরে রুদ্ধশ্বাস ফুটে উঠল এই 6 দফার ভিত্তিতে এবং 6 দফার কারণে যে তাকে আজকে ফাঁসিতে ঝুলানো হচ্ছে, এইটা অনুধাবন করে মানুষ জেগে উঠল এবং বঙ্গবন্ধুর জনপ্রিয়তা ক্রমান্বয়ে বৃদ্ধি পেল। 6 দফার সমর্থন ক্রমান্বয়ে বৃদ্ধি পেল। আস্তে আস্তে এটা আরো বেশি গাঢ় হলো এবং যখন সার্জেন্ট জিয়াউল হক হত্যা হলো তখন মানুষ কারফিউ ভঙ্গ করা। 17 তারিখে সার্জেন্ট জিয়াউল হক হত্যা, 18 তারিখে রাজশাহী শামসুদ্দ প্রফেসর হত্যার পর এই দেশে কোন সামরিক শাসনের শাসন ছিল না। তখন থেকেই বঙ্গবন্ধু শাসন এই দেশে প্রতিষ্ঠা লাভ করেছিল। মাননীয় স্পিকার, সমস্ত কারফিউ ভঙ্গ করে যখন ঢাকা থেকে খবর গেল যে কোনো মুহূর্তে ক্যান্টনমেন্ট আক্রান্ত হতে পারে, তখন আইয়ুব খান বললেন, প্রথমে বললেন আমি আর রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করব না। তারপরে তাকে প্যারোলে মুক্তি দেওয়ার চেষ্টা করলো, সবাই মেনে নিল। বেগম মুজিব বাদ সাধলেন, তিনি বললেন তোমার সাথে যারা সহকর্মী তাদেরকে বাদ দিয়ে তুমি কিছুতেই এই প্যারোলে মুক্তি পেতে পারো না। আমাদের মাননীয় নেত্রীকে তার মা তাকে পাঠিয়েছিলেন বঙ্গবন্ধুর কাছে এই মেসেজ দিয়ে। এই মেসেজ পাওয়ার পর বঙ্গবন্ধু বললেন আমিও সিদ্ধান্ত নিয়েছি, আমি বের হব না। পরবর্তীকালে আইয়ুব খান বাধ্য হয়ে তাকে নিঃশর্তভাবে
তার 34 জন সহকর্মী সহ 5 মিনিট। মুক্তি দিতে বাধ্য হয়েছিল। মাননীয় স্পিকার, এই মুক্তি পাওয়ার পর তিনি আইয়ুব খানের সাথে বৈঠকে বসলেন, আবার তিনি 6 দফা দিলেন। আইয়ুব খান মানল না, তিনি চলে আসলেন। আইয়ুব খান এহিয়া খানের কাছে ক্ষমতা হস্তান্তর করলো। বঙ্গবন্ধু 1 ম্যান 1 ভোট দাবি আদায় করে নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত গ্রহণ করলেন। আমাদের দেশের সমস্ত রাজনৈতিক দল সেদিন নির্বাচনকে প্রত্যাখ্যান করেছিল যে এই খানের আন্ডারে, লিগাল ফ্রেমওয়ার্ক আন্ডারে নির্বাচন করা যাবে না। বঙ্গবন্ধু বললেন, আমি নির্বাচন করব। বাংলার মানুষের পক্ষে কথা বলার অধিকার কার আছে এইটা প্রমাণ করতে হবে। 6 দফা নিয়ে ম্যান্ডেট নেব এবং 6 দফাকে রেফারেন্ডাম হিসেবে ঘোষণা করে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং জয়লাভ করার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছিল। এবং 3রা জানুয়ারি তিনি সর্বার্ধে মিটিং দেখে সমস্ত এমপিদের নিয়ে তিনি জনগণের কাছে বলেছিলেন, আজ থেকে 6 দফা আওয়ামী লীগের নয়, আমার নয়, 6 দফা বাংলার গণমানুষের। এর সাথে যদি কেউ বেঈমানি করে আমার এমপিরা আপনারা তাদেরকে জ্যান্ত কবর দেবেন। মাননীয় স্পিকার, এইভাবে তিনি দেশকে নিয়ে আসলেন। তারপরে ঘটনা আপনারা জানেন। 7ই মার্চ, আমি সংক্ষেপ করে আনলাম 7ই মার্চের ঐতিহাসিক ঘটনা। পয়লা মার্চ যখন সংসদ অধিবেশন বন্ধ করে দেওয়া হলো, ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে পাকিস্তানি পতাকা পোড়ানো শুরু হলো। স্লোগান হলো, তোমার নেতা আমার নেতা শেখ মুজিব, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো। এইভাবে আন্দোলন শুরু হলো এবং বঙ্গবন্ধু 3রা মার্চ পল্টনে বললেন, আমি 7ই মার্চ আমার ভাষণ দেব, বিস্তারিত কথা বলবো। উনি 7ই মার্চের ভাষণে 3টি পার্ট ছিল তার ভাষণে। প্রথম পার্ট পাকিস্তানের দেশ 23 বছরের দুঃশাসনের ইতিহাস। দ্বিতীয় পার্ট পয়লা মার্চ এই সংসদ বন্ধ করে দেওয়ার পরে যে আন্দোলন, সে আন্দোলনের উপরে কিভাবে নির্বিচারে গুলি চালানো হয়েছে, অত্যাচার করা হয়েছে তার ইতিহাস। থার্ড পার্ট হচ্ছে করণীয় কি। সেই করণীয় জায়গায় এসে তিনি একটি গরিলা যুদ্ধের রূপরেখা জনগণের সামনে উপস্থাপন করেছিলেন। সেই করণীয় জায়গায় এসে তিনি সেই দিন মুক্তিযুদ্ধের ডাক দিয়েছিলেন, আহ্বান জানিয়েছিলেন এবং তার সাথে তিনি যে মানুষকে সম্পৃক্ত করেছেন, একটি জাতিকে তার কাছে যে ঐক্যবদ্ধ করেছেন এবং জাতির মুরব্বিয়ানা যে তার কাছে গিয়েছে, জাতির পিতৃত্ব যে তিনি পেয়েছিলেন, এর প্রমাণ একটি জাতিকে একটি লোক তুমি হিসাবে সম্বোধন করতে পারে তখন যখন সেই জাতির সাথে তার একটি আত্মিক সম্পর্ক হতে পারে। মাননীয় স্পিকার বক্তৃতায় কি বলেছিলেন, আমি যদি হুকুম দেব নাও পারি, তোমাদের যার যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, তবু দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। মাননীয় স্পিকার, স্বাধীন হলো দীর্ঘ 9 মাস সশস্ত্র যুদ্ধ। কারা যুদ্ধ করলো? আমরা যে টেলিভিশন দেখি, কারা? পায়জামা পরা, হাফ প্যান্ট পরা, গামছা পরা, লুঙ্গি পরে মানুষ। এরা তো প্রশিক্ষিত সেনাবাহিনীর লোক নয়, এরা ওই বঙ্গবন্ধুটাকে সাড়া দেওয়া ওই 10 লক্ষ লোক যারা সেই দিন সরওয়ার যুদ্ধে ছিল, তারা এবং তাদের সুদী সঞ্জা সবাই সেই দিন অস্ত্র নিয়ে মাঠে নেমেছিল, যুদ্ধ করেছিল বঙ্গবন্ধুটাকে সাড়া দিয়ে। আজকে অনেকেই অনেক কথা বলেন, আজকে যখন তারা চিত্র দেখেন নিশ্চয়ই তারা লজ্জা পান। মাননীয় স্পিকার, তাই আমি বলতে চাই, এই স্বাধীনতার পর 3.5 কোটি লোক যখন গৃহহারা সর্বহারা, 1 কোটি লোক যখন বিদেশ থেকে আগত, 30 লক্ষ যখন শহীদ পরিবার, 4 লক্ষ বীরাঙ্গনা, সমস্ত দেশের বড় বড় বাজার যখন পুড়িয়ে ছারখার, রেল লাইন নাই, বগি নাই, ট্রেনে ওয়াগন নাই, খাদ্যের গুদামে খাদ্য নাই, বৈদেশিক মুদ্রা নাই, এমনি অবস্থায় বঙ্গবন্ধু সরকার গঠন করেছিলেন। মাত্র 3.5 বছরের মাথায় তিনি সব কিছু নিয়ন্ত্রণে এনেছিলেন। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য, মানুষের যখন ক্রয় ক্ষমতার মধ্যে, যখন আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, যখন সারা দুনিয়া বঙ্গবন্ধুকে স্বীকৃতি দিচ্ছে, 126টি দেশের স্বীকৃতি সহ জাতিসংঘ, কমনওয়েলথ, ওআইসি সহ সমস্ত সংস্থা যখন স্বীকৃতি দিয়েছে, যখন তিনি
মুক্তির জন্য, দ্বিতীয় বিপ্লবের কর্মসূচি দিলেন অর্থনৈতিক মুক্তির জন্য, ঠিক সেই মুহূর্তে তাকে সপরিবারে হত্যা করা হলো। হত্যা করে ইতিহাসের চাকা ঘুরিয়ে দেওয়া হলো। এই দেশকে নব্য পাকিস্তানে রূপান্তরিত করার ষড়যন্ত্র করা হলো। এবং সেই অবস্থায় যখন জিয়াউর রহমান ক্ষমতায় এসে বলল, আই শ্যাল মেক ডিফিকাল্ট পলিটিক্স ফর দি পলিটিশিয়ান, যখন রাজনীতিবিদদের জন্য রাজনীতিকে দুর্বিষহ করা হলো, চরিত্র হনন করা হলো, দল ভাঙে রাজনীতি শুরু করা হলো, যখন এক গুন্ডা দুই গুন্ডা দিয়ে ভোট ঠান্ডা করা হলো, ব্যালট বক্স হাইজ্যাক করা শেখানো হলো, ভোট কারচুপি শেখানো হলো, সেই মুহূর্তে এই দেশের মানুষকে নতুন ভাবে আবার ডেকে আনার জন্য, সাড়া দেওয়ার জন্য আমরা বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত করে দেশে এনেছিলাম। মাননীয় স্পিকার, দেশে আসার পর নতুন মাত্রা যোগ হলো। লক্ষ লক্ষ মানুষ 65 থেকে 70 মাইল ঝড় জঞ্জাকে উপেক্ষা করে সেই দিন তারা বিমানবন্দর প্রস্তুত হয়েছিলেন। মনে হচ্ছিল মানুষ আবার তারা বঙ্গবন্ধুকে ফিরে পাচ্ছে, এই আশায় বুক বেঁধে। এবং শেখ হাসিনা তার আগমনের পর সংক্ষিপ্ত বক্তব্য, যেহেতু ঝড় জঞ্জায় তার সম্বর্ধনা জায়গায় কোনো তার ছিল না, বাইক ছিল না, লাইট ছিল না, তেমনি অবস্থায় তিনি বলেছিলেন, আমি আপনাদের নেতা নই, আমি বঙ্গবন্ধুর কন্যা হিসাবে আপনাদের বোন, আপনাদের মেয়ে, আমি আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বঙ্গবন্ধুর আদর্শের জন্য যুদ্ধ করব, প্রয়োজনে আমি আমার বাবার মতো জীবন দেব। আজকে তাই মানুষ তার পিছনে ঐক্যবদ্ধ হয়েছিল দীর্ঘ 15টি বছর। সেই চিত্র আজকে বলে বোলানো যাবে না কিভাবে শেখ হাসিনা সংগ্রাম করেছেন। বাইক তার সামনে গ্লাস ভেঙে তার কপাল কেটে গিয়েছে, গাল কেটে গিয়েছে, এমনি অবস্থায় তিনি সফর করেছেন। 104 ডিগ্রি নিয়ে তিনি গ্রামে গ্রামে ঘুরেছেন, মানুষকে জাগিয়ে তুলেছেন, আন্দোলন সংগ্রাম করেছেন। বারবার নাটোর, সিরাজগঞ্জ সহ বিভিন্ন জায়গায় তার ট্রেনের উপরে বোমা হামলা হয়েছে, পেট্রোল বোমা মারা হয়েছে, 19 বার তার প্রাণ নাশ করার চেষ্টা করা হয়েছে। আপনারা জানেন 2060 সালে সর্বশেষ কিভাবে তাকে হত্যা ষড়যন্ত্র, মহান রব্বুল আমিন তাকে হাতে তুলে যদি না বাঁচাতো, ওই দিন বাঁচার কথা ছিল না। আজকে তিনি বেঁচে আছেন বলেই, তার জন্য তাকে বেঁচে আছে বলে মনে করি না। আজকে যখন তার নেতৃত্বে এই দেশের মানুষ ভূমি পাচ্ছে, আজ যখন তার নেতৃত্বে এই মানুষ জায়গা, থাকার জায়গা পাচ্ছে, খাবার পাচ্ছে, খাদ্যের নিরাপত্তা হচ্ছে, গ্রামে ব্যাগে বয়স্ক ভাতা, বিধবা ভাতা সহ প্রতিটি ইউনিয়নে কমপক্ষে 2000 পরিবার ভাতাভোগে সৃষ্টি হয়ে গ্রামীণ অর্থনীতি সুদৃঢ় হয়েছে। যখন আজকে করে গ্রামে নাই, আমি যখন কিছুদিন আগে গ্রামে গেলাম, আমি জিজ্ঞাসা করেছি এত জিনিসপত্রের দাম ঊর্ধ্বগতি, আপনারা কি কোনোদিন না খেয়ে আছেন? বলে না। এই দেশে কোনো দুর্ভিক্ষ আছে? না। গ্রামের মানুষ ভালো আছে, তার কারণ শেখ হাসিনার পরিকল্পিত এই যে পরিকল্পনা মাফিক যে ভাতা এবং বিভিন্ন রকম সহযোগিতা, তার জন্য আজকে গ্রামের অর্থনীতি সুদৃঢ়, গ্রামের মানুষের কোনো অভাব নেই। মাননীয় স্পিকার, একদিকে অসহায় মানুষের অবস্থা পরিবর্তন, অন্যদিকে বড় বড় মেগা প্রকল্পের মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্ষেত্রে বঙ্গবন্ধু যেটা চেয়েছিলেন, বাংলাদেশ একটি আত্মমর্যাদাশীল হিসাবে, বাঙালি জাতি আত্মমর্যাদাশীল জাতি হিসাবে পৃথিবীর মতো মা খাদ্য দিয়ে দাঁড়াবে। আজকে শেখ হাসিনার পরিকল্পিত এইসব মেগা প্রকল্পের কারণে আজকে বাংলাদেশ পৃথিবীর বুকে অন্যতম জাতি হিসাবে মাথা তুলে দাঁড়াতে সক্ষম হয়েছে। এবং এই কারণে আজকে তিনি পৃথিবীতে হাতে গোনা কয়েকজন রাষ্ট্রনায়কের মধ্যে নিজের স্থান করে নিতে সক্ষম হয়েছে। এটা আমাদের জন্য গৌরবের। মাননীয় স্পিকার, তাই আমি বলতে চাই, একদিন বঙ্গবন্ধু যা শুরু করেছিলেন, আজকে আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধুর নেতৃত্বে যে ধারা প্রবাহিত, আজকে তারই সুযোগ্য কন্যা শেখ হাসিনা এবং আওয়ামী লীগের মাধ্যমে তার পরিসমাপ্তি হতে যাচ্ছে। বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার পূরণের মধ্য দিয়ে বাঙালি জাতি পৃথিবী একটি জাতি হিসেবে লাভ করতে সক্ষম আছে। এইটাই আজকে আমাদের চাওয়া পাওয়া। আমরা যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম, আমরা আজকে শান্তি পাই এই কারণে যে কোনো মানুষ আঙ্গুল দিয়ে বলতে পারবে না তোমাদের মুক্তিযুদ্ধের ব্যর্থতা, তোমরা না খেয়ে আছো, তোমাদের অন্ন বস্ত্র, শিক্ষা, বাসস্থান, চিকিৎসা, প্রত্যেকটি জিনিসের নিশ্চয়তা আজকে শেখ হাসিনার সরকার দিতে সক্ষম হয়েছে। মানুষের যে মৌলিক দাবি, অন্ন বস্ত্র, শিক্ষা, বাসস্থান, চিকিৎসা, এই প্রত্যেকটি দাবি আজকে শেখ হাসিনার সরকার পূরণ করতে সক্ষম হয়েছে। সুতরাং আমাদের সেই সফলতা, সেই স্বাধীনতার সফলতা, সার্থকতা
শহীদদের আত্মত্যাগের সার্থকতা তিনি বাস্তবায়ন করেছেন, তাকে আমরা কৃতজ্ঞতা জানাই। আল্লাহ তাকে দীর্ঘজীবী করুক, আরো মানুষের সেবা করার সুযোগ, বাংলার মর্যাদা আরো বৃদ্ধি পাক, এই কামনা করে ধন্যবাদ দিয়ে শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।